জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্কার, ভোট ও বিচার নিয়ে আলোচনা দলগুলোর। নজিরবিহীন নির্বাচনে গণতান্ত্রিক সরকার ফেরার আশা গুতেরেসের, জানালেন নেতারা। গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে। জুলাই সনদের মধ্যেই মতপার্থক্যগুলো সেগুলো কিন্তু কেটে যাবে। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি। দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার। As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে দেশে বেড়েছে নারী নির্যাতন, বললেন জামায়াত আমির। মাগুরায় ধর্ষণ হত্যার শিকার শিশুর কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস। ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের। শাহবাগে মিছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দাবিতে শহীদ মিনারে বাম সংগঠনগুলোর সমাবেশ। লন্ডনে টিউলিপকে দেয়া ফ্ল্যাটের বিনিময়ে ঢাকায় রেহানার ফ্ল্যাট নেন ববির বন্ধু মঈন গনি। দুদকের তদন্তে নতুন তথ্য, কালো টাকা সাদা করতে ছল চাতুরের অভিযোগ। 1 লাখ টাকার বান্ডেল মাত্র 9,000 টাকা। ঈদ সামনে রেখে জাল নোটের রমরমা কারবার। ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে সরঞ্জাম সহ গ্রেফতার 3। এবং নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে আটক করে আরাকান আর্মি। রোহিঙ্গা সহ 26 জেলেকে ফেরত আনল বিজিবি। স্বজন ও ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর। রাজনৈতিক দল ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংস্কার, ভোট ও জুলাই গণহত্যার বিচার নিয়ে হয়েছে আলোচনা। জাতিসংঘ মহাসচিব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক সরকার আশা করেন বলেও জানান নেতারা। বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক রাজনৈতিক দলের নেতাদের। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে অংশ নিতে একে একে আসেন বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের প্রতিনিধি। বৈঠকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট ও বিভিন্ন সংস্কার প্রক্রিয়া নিয়ে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। ঐক্যমত কমিশন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সে বৈঠকে। 1.5 ঘন্টার বৈঠক শেষে নেতারা বলেন, সংস্কার প্রস্তাবের পাশাপাশি নির্বাচন ও গণহত্যার দায়ে পতিত সরকারের বিচার নিশ্চিতে জাতিসংঘের কাছে মতামত তুলে ধরেছেন তারা। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনও পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। গণ অভ্যুত্থানের মধ্যে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হতে হবে এবং সেই বিচার আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়েই করতে হবে মৌলিক সংস্কারের ভিত্তি। গণপরিষদের মাধ্যমেই করতে হবে সংবিধান সংস্কার। গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার, নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে কথা হয়েছে এ বৈঠকে। জাতিসংঘের মহাসচিব সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছেন বলেও জানান তিনি। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো আগে করে দ্রুত ভোটের মতামত দিয়েছেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশে নজিরবিহীন নির্বাচনে শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে বলে আশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া।
সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। উনি বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। পরে তরুণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। এ বিষয়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক ও আইসিসিভুক্ত রাষ্ট্রগুলোর ভূমিকার উপর নির্ভর করে বলে জাতিসংঘ মহাসচিব জানান। এখানে আওয়ামী লীগের ট্রায়ালটা যাতে প্রপারলি হয় সেটার জন্য ইউএন কি কোনোভাবে আমাদেরকে গাইড করতে পারে কিনা। অনলাইন বুলিং ও গুজব ছড়ানো বন্ধে জাতিসংঘের মহাসচিবের সহায়তা চান তরুণ প্রতিনিধিরা। শেখ হাসিনা এবং তার দোসর আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বলেছি যে জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। পাশাপাশি রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার করেন মহাসচিব। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপদে রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সহায়তা চায় বাংলাদেশ। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মহাসচিবের এই সফর ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে ফেরত পাঠাতে জাতিসংঘের সহায়তা কামনা করে বাংলাদেশ। আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে যথাযথ সম্মান, অধিকার ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে ফেরত পাঠাতে চাই। আমরা বিশ্বাস করি জাতিসংঘ এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। এ সময় জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকট কাটাতে বাংলাদেশের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ জাতিসংঘ। বিশ্ব সম্প্রদায়কে এই নাজুক পরিস্থিতিতে অর্থ সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক সাহায্য খুব জরুরি। আমি আন্তর্জাতিক গোষ্ঠীকে অনুরোধ জানাবো তারা যেন রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখে। বাংলাদেশ জটিল সময় অতিক্রম করছে মন্তব্য করে মহাসচিব বলেন, সংলাপের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ। বাংলাদেশ এখন চ্যালেঞ্জিং সময় পার করছে। সংলাপের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে জাতিসংঘ। সবার জন্য কার্যকর ভবিষ্যৎ বিনির্মাণে পাশে থাকবে জাতিসংঘ। The government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ ও গণতান্ত্রিক উত্তরণের আশাবাদ জানান অ্যান্তোনিও গুতেরেস। Towards democracy is finally reestablished. নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন না দিয়ে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দ্বৈত বক্তব্যে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজধানীর বাসাবোর মাদারটেকের আব্দুল আজিজ স্কুল মাঠে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে সবুজবাগ থানা বিএনপি। অংশ নেন দলটির স্থানীয় ছাড়াও মহানগর ও কেন্দ্রীয় নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দ্রুত নির্বাচনের তাগাদা দেন তিনি। এখন নির্বাচন দিলে বললেই মাথা খারাপ হয়ে যায়। আরে ভাই, আমি যদি ছেড়েও দেই, চ্যালেঞ্জ করে বলতে পারি নির্বাচন ছাড়াই সরকার ক্ষমতা টিকে থাকতে পারবে না। নির্বাচন যখন দিতেই হবে তাহলে কেন তাড়াতাড়ি নয়? হ্যাঁ, ভয় আছে, কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে, নতুন রাজনৈতিক দলের ভয় আছে, অনেক পুরনো রাজনৈতিক দলের ভয় আছে, তারা নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। এদিকে রাজধানীর পূর্বানী হোটেলে গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার আয়োজন করে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে সরকারের 2 রকম বক্তব্যে জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। স্বল্পমেয়াদী সংস্কার হলে ডিসেম্বর, আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে এইটা জুন। এই কথাগুলোর মধ্যে দিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা, ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। অতীত
স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তারা বিদেশে গিয়ে এবং দেশে থেকে নানা ধরনের ষড়যন্ত্রের সৃষ্টি করছে। যখন জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করা হবে, ঘোষণা করা হবে, তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং সেই জনগণ তখন দায়িত্ব নেবে যে অতীত সরকার যদি দেশে কোনো ষড়যন্ত্র করতে চায় জনগণই তা মোকাবেলা করবে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে যত দ্রুত জনগণের মালিকানা তাদের প্রতিনিধির কাছে ফিরিয়ে দেওয়া যাবে ততই মঙ্গল। বাংলাদেশের জনগণের তাদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করে তাদের নির্বাচিত সরকার গঠন করে আমরা যত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পারি একটি নির্বাচনের মাধ্যমে তত বেশি মঙ্গল হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কার কাজ করবে না বলেও মনে করেন আমির খসরু। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। এবার কাস্টম, পেট্রোলিয়াম ও শিপিং কর্পোরেশন থেকে আয়ের হিস্সা দাবি চট্টগ্রাম সিটির। বছরে সরকারি সংস্থা থেকে পৌর কর আদায় মাত্র ৭৯ কোটি টাকা, ছাড় দিতে নারাজ মেয়র। বিচারহীনতার কারণে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না, এজন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। সকালে মাগুরায় শিশু আসিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন তিনি। এদিকে রাজধানীতে সংগঠনটির মহিলা শাখা মানববন্ধন করে 1 সপ্তাহের মধ্যে আসিয়া হত্যার বিচারসহ 5 দফা দাবি জানায়। গোটা দেশকে কাঁদিয়ে ঝরে পড়েছে ছোট্ট ফুল আসিয়া। তার আত্মার মাগফিরাত কামনায় শনিবার সকালে মাগুরায় যান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় আসিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জামায়াতে আমির। পরে মাগুরার সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু আসিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিচারহীনতার কারণে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না। ভারতীয় সংস্কৃতির কারণে ঘরে ঘরে নির্লজ্জতা ছড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন আমির। ঘরে ঘরে আজকে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমেই আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সব কিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, এটা আমরা চাই। একদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে 1 সপ্তাহের মধ্যে শিশু আসিয়া হত্যার বিচার সহ 5 দফা দাবি জানায় বাংলাদেশ জামায়াত ইসলামের মহিলা বিভাগ। আসিয়া হত্যার আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে। 2 হলো সকল ধর্ষকের ফাঁসি চাই। বক্তারা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকারের কাছে ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণে জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগে মিছিলের আগে সমাবেশে বক্তারা জুলাই ও শাপলা চত্বরে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান। এদিকে 5 আগস্টের পর হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দাবি বাম সংগঠনগুলোর। ধর্ষণ বিরোধী মঞ্চ ব্যবহার করে পতিত স্বৈরাচারকে সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ইনকিলাব মঞ্চ ও বাম রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচি। শুক্রবার কর্মসূচি ঘোষণার পর থেকে উত্তেজনা বিরাজ করছিল জনমনে। শনিবার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখা গেছে সরব উপস্থিতি। যথাসময়ে শুরু হয় সমাবেশ। আওয়ামী লীগের গুম, খুন, হত্যাকে যে শাহবাগীরা বৈধতা দিয়েছে তাদের রাজপথে নামলে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এবং আওয়ামী
লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যারা বাংলাদেশের রাজপথে নামবে, সেই রক্ত ওয়াসিম দিছে, সেই রক্ত আবু সাইদ দিছে, সেই রক্ত রিয়া গম দিছে, সেই রক্তের ভাই আমরা। আমাদের রক্ত থাকতে কোন জুলাই নিয়ে ষড়যন্ত্র হতে দিব না। সমাবেশ থেকে একটি মিছিল নিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রা করে ইনকিলাব মঞ্চ। তবে পথে পুলিশের বাধায় শেষ হয় কর্মসূচি। অন্যদিকে শহীদ মিনারে জুলাই আগস্ট ও তার পরবর্তী হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবি নিয়ে সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমাদের বোনদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার যে তারা করছে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়, তার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে আজকে লিপ্ত হয়েছে। তাদের সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি, তখন একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে নানাভাবে দেওয়ার চেষ্টা করছে। সমাবেশের পর গণমিছিল করার কথা থাকলেও তা স্থগিত করা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। পাকিস্তান, আফগানিস্তান, ইরান সহ 43 দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের। চূড়ান্ত খসড়া তালিকা চলছে পর্যালোচনা। রমজানের শুরু থেকেই ধরাছোঁয়ার বাইরে আপেল, কমলা, আনারস সহ বিভিন্ন ধরনের ফল। 2 সপ্তাহের ব্যবধানে দেশি ফলের দাম নিয়ন্ত্রণে এলেও উত্তাপ ছড়াচ্ছে আপেল, কমলা, আনারস সহ আমদানি করা ফল। রমজানে সবচেয়ে বেশি চাহিদা থাকে রসালো ফল তরমুজের। গত সপ্তাহে কেজি প্রতি 60 টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম নেমেছে 45 টাকায়। প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 90 এবং 50 টাকায় পাওয়া যাচ্ছে একটি আনারস। কমতির তালিকায় আরও আছে মাল্টা। দাম ঊর্ধ্বমুখী ফলের মধ্যে আছে আপেল, আঙ্গুর ও আনার। এর মধ্যে আপেল গত সপ্তাহে 320 টাকা বিক্রি হলেও বর্তমান দাম 350 টাকা। একই সময়ে কেজিতে 100 টাকা বেড়ে কালো আঙ্গুর বিক্রি হচ্ছে 550 টাকায়। সাদা আঙ্গুরের দাম 30 টাকা কমে বিক্রি হচ্ছে 320-এ। আর 450 টাকার আনার সপ্তাহ ব্যবধানে বিক্রি হচ্ছে 550 টাকায়। এবার বাণিজ্যের সংবাদ। বন্দরের পর এবার কাস্টম, পেট্রোলিয়াম কর্পোরেশন এবং শিপিং কর্পোরেশন সহ সেবা গ্রহণকারী সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আয়ের হিস্সা দাবি করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 1% হারে হিস্সার দাবি থাকলেও প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ন্যায্য পাওনা বুঝে নিতে চান সিটি মেয়র। বছরে চট্টগ্রামকে কেন্দ্র করে সরকারি সংস্থাগুলো লাখো কোটি টাকা রাজস্ব আদায় করলেও সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স পেয়েছে মাত্র 79 কোটি টাকা। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% হিসেবে চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে 1 লাখ কোটি টাকার বেশি লেনদেন হয়। শুধু বন্দর কিংবা কাস্টম হাউস নয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মতো সরকারি অনেক সংস্থা চট্টগ্রাম কেন্দ্রিক কার্যক্রম চালিয়ে শত কোটি টাকা আয় করছে। তার বিপরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরের বাজেট ছিল মাত্র 1981 কোটি টাকার। সিটি কর্পোরেশন পর্যাপ্ত ফান্ড নেই। এই ফান্ড যদি পায়, যদি সবার সহযোগিতা পায়, তাহলে ড্রেনেজ থেকে নর্দমা থেকে দূর পরিষ্কার পরিচ্ছন্নতা করা থেকে শুরু করে রাস্তা সংস্কার সবই কিছুই সম্ভব। পর্যাপ্ত বরাদ্দর অভাবে উন্নয়ন কাজ করতে গিয়ে প্রায় হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনকে। তবে নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ন্যায্য হিস্সা আদায়ের ক্ষেত্রে আর কোনো ছাড় দিতে রাজি নয় ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ করে বন্দর, কাস্টম এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সেবা গ্রহীতা সবগুলো সংস্থার সঙ্গে ন্যায্য হিস্সা নিয়ে আলোচনায় বসতে চান তিনি। কাস্টমস আছে, পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, অন্য যেসব সংস্থা আমরা এগুলি দেখছি যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে আছে এবং যাদের কাছ থেকে আমরা কর পাচ্ছি না, অবশ্যই তাদের কাছ থেকে আমরা আমাদের ন্যায্য কর দাবি করব। আপাতত হোল্ডিং ট্যাক্স হিসেবে পৌর কর পরিশোধ করলেও ন্যায্য হিস্সা সংক্রান্ত চিঠি পেলে নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত কার্যকরের কথা বলছে সরকারি প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশনের যদি কোনো মাসুল থাকে অথবা কোনো হোল্ডিং ট্যাক্স জাতীয় কোনো বিষয় থাকে, সেটা নিশ্চয়ই এটা আইনগতভাবে যথাযথ প্রক্রিয়ায় এটা পরিশোধ করা হয়। এখন সিটি কর্পোরেশন যদি এর বাইরে অন্য কোনো হিস্সা চেয়ে থাকে, তাহলে সেটা তাদের চিঠি পাওয়ার পরে এটা আইনগত বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন
কর্পোরেশনে বছরে হোল্ডিং ট্যাক্স আদায় হয় 200 কোটি টাকা। 1990 সালে সিটি কর্পোরেশন রূপ পেয়েছিল এই চট্টগ্রাম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নানা জটিলতায় কাঙ্ক্ষিত নাগরিক সেবা পায়নি এই নগরের বাসিন্দারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজানের মাঝামাঝি এসে জমে উঠেছে ঈদ কেনাকাটা। ঈদের কেনাকাটার মোক্ষম সময় পার করছেন ব্যবসায়ীরা। রমজানের মাঝামাঝি হওয়ায় ঈদের বেচা বিক্রির চাপ বেড়েছে কয়েক গুণ। সাপ্তাহিক ছুটির দিনে বেলা বাড়তেই ক্রেতামুখর নিউ মার্কেট এলাকার বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক খুঁজতে দোকান ঘুরে ঘুরে সেরে নিচ্ছেন কেনাকাটা। নিরাপত্তাহীনতায় সন্ধ্যা কিংবা রাতের পরিবর্তে দিনকেই বেছে নিচ্ছেন ক্রেতারা। অন্যান্য বারের তুলনায় তাই রাতে ব্যস্ততা কম থাকার কথা জানান বিক্রেতারাও। বিক্রি বেড়েছে ফুটপাতের দোকানেও। স্বল্প দামে জামা, ব্যাগ, কসমেটিক্স, জুতা সহ সব ধরনের পণ্য মিলছে এসব দোকানে। গত বছরের তুলনায় সব ধরনের পোশাকের দাম কিছুটা বাড়তে বলে জানালেন ক্রেতা বিক্রেতা উভয়ই। কক্সবাজারে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গা সহ ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি। বিকেল ৩টার দিকে নাফ নদীর টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায় জেটি ঘাট দিয়ে জেলেদের ফেরত আনা হয়। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা নাগরিক। বিজিবি জানায়, বাংলাদেশ মিয়ানমার জলসীমায় নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আটক বাংলাদেশি জেলেরা ছিল আরাকান আর্মির হেফাজতে। ফেরত আসা জেলেদের স্বজন এবং রোহিঙ্গাদের ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি। বার্মা সীমানা যাইরে জাল মাঝি তারপরে তো জাল তুলি আইতে আইতে আর কানামি আয়ের ধরে ফেলাই জাল মারে জালটা নিয়ে বসা লাগতো আর যাওয়া আর কানামি আয়েরে গুলি মারি মারি গুলি লড়াই আর ধরে ফেলাই। যদি সাগরে যদি জাল মারতে যদি মনে হয় তারা বলে দিয়ে দেয়, সীমানা বয়ে দিতে হয়, তারা সরকারের যোগাযোগ করতে হয়। মেশিন নষ্ট হওয়ার পরে আরা 2 দিন বাসি বাংলাদেশ সীমা অতিক্রম করিয়ে আরকান সীমানা ঢুকি গই। তো ঢুকানোর পরে আরকান নৌবাহিনী টহলরত অবস্থাত 6 তারিখ আরারে লত পাইরে আরারে উদ্ধার করে